প্রকৃতির বিচিত্র রূপের মতোই আমাদের দেহেরও ব্যাপক বৈচিত্র্য রয়েছে। এ কারণেই হয়তো কবি বলেছেন, একই অঙ্গে কত রূপ। আর দেহের এমন বৈচিত্র্যময় একটি অর্গান, চোখের নানা দিক নিয়ে আমাদের এই স্বাস্থ্য আয়োজন। বাংলাদেশের ছুটির সকালে বিশ্বজুড়ে যারা যোগ দিয়েছেন আরটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে স্বাগত সবাইকে। দর্শক, আজকের আয়োজনে আমরা কথা বলবো চোখের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা, ডায়াবেটিস জনিত রেটিনার রক্তক্ষরণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট ও রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার আল মুইজ ইবনে রকিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ। জি, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটির আসলে অনেকগুলো খুঁটিনাটি বিষয় আমরা আপনার কাছ থেকে জানবো। তবে একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে জেনে নিতে চাই, সেটি হচ্ছে চোখের রেটিনা, সেটি বলতে আসলে কি বোঝায়? আসলে রেটিনা শব্দটি আমরা অনেকেই শুনেছি, কিন্তু এটি কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমাদের অনেকেরই ধারণা নাই। তো আমাদের মানব দেহের বিভিন্ন অংশে যেমন বিভিন্ন ভাগ আছে, হ্যাঁ, আমাদের মুখমণ্ডলে চোখ, নাক, মুখ যেমন আলাদা, তো চোখ কিন্তু আমাদের একটা শরীরের একটা অঙ্গের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তো এই অঙ্গটির মাধ্যমে আমরা সারা পৃথিবী দেখি। তো এই চোখেরও বিভিন্ন অংশ আছে, তার মধ্যে একটি হচ্ছে রেটিনা। তো যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি যে আলোক সংবেদী অংশ, এবং এখানেই মূলত আমাদের ইমেজটা তৈরি হয়। আমি একটু ছবির মাধ্যমে বলতে চাচ্ছি। এখানে দুটো ছবি আছে, একটি হচ্ছে আমাদের নর্মাল একটা রেটিনার, শুধুমাত্র রেটিনার ছবিটা, আর আরেকটা ছবি আছে, এটা একটা চোখের ক্রস সেকশন। চোখের আমাদের যে অংশগুলো বলছিলাম বিভিন্ন অংশ, তো তার মধ্যে সামনে থেকে যদি বলি যে সামনে আমরা দেখতে পাই চোখের মণি, এর পিছনে থাকে চোখের লেন্স, এর পিছনে থাকে ভিট্রিয়াস ক্যাভিটি নামে একটা ফাঁকা জায়গা, যেখানে একটা ভিট্রিয়াস নামে পদার্থ থাকে, এবং তার পিছনে থাকে হচ্ছে রেটিনা। সুতরাং রেটিনাটা সবার ভিতরের এবং পিছনে একটা জায়গা। তো এই জায়গাটাতে যেটা হয় অ্যাকচুয়ালি আমরা যে দেখতে পাই, এখানে ছবিতে যেমন দেখছি, বাইরে থেকে কিন্তু ছবিটা আমরা যা কিছু দেখতে পাই আলোটা ঢোকার মাধ্যমে ছবি তৈরি হয়। তো আলোটা ঢুকে এক পর্যায়ে আমাদের রেটিনাটা যখন পৌঁছায়, তখন সেখানে ইমেজ তৈরি হয়ে আমাদের অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনের সিগন্যালটা পৌঁছে দেয় যে আমরা কি দেখতে পাচ্ছি। সুতরাং এই জন্যে আমরা এই রেটিনাটাকে বলে থাকি যে এটা একটি আলোক সংবেদী অংশ, এবং এটি চোখে দেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে ডায়াবেটিস জনিত রক্তক্ষরণের কথা বলছি, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, এই ডায়াবেটিসের সাথে রেটিনার আসলে কি সম্পর্ক? আসলে ডায়াবেটিস রোগটা আমাদের খুব পরিচিত একটি রোগ, এবং এখন এটা আসলে আমরা সবাই জানি যে এটা একটি সিস্টেমিক ডিজিজ, এবং একটি শরীরের একটি নির্দিষ্ট হরমোনের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত একটা রোগের নাম, যেটা আমাদের আশেপাশে সবারই আমরা প্রায় কমন অনেক সময় দেখি যে কার কার আছে বা কার নাই, যেটাই হোক। তো এই রোগের কারণে বিভিন্ন অসুবিধা হয় সারা শরীরেই, তার মধ্যে আমাদের চোখের রেটিনাতে এটা আমরা বলে থাকি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামে একটা রোগ তৈরি করে। তো আমি একটু ছবি দিয়ে দেখাতে চাচ্ছি এখানে। তো এখানে যেমন দেখিয়েছি এটা একটা নর্মাল রেটিনা, এটা এখানে আমরা দেখিয়েছি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। অ্যাকচুয়ালি স্বাভাবিক রেটিনাতে এটা থাকে একদম স্বাভাবিক দেখতে, পরিষ্কার, এখানে রক্ত নালীগুলো থাকে। এবং আরেকটি রেটিনা যেটা আমরা দেখেছি, ওখানে কিন্তু রক্তক্ষরণ, সাথে হলুদ কিছু এখানে আমরা এক্সুডেশন বলি, এগুলো জমা আছে। তো আসলে যেটা হয় যে ডায়াবেটিস জনিত কারণে আমাদের শরীরে যখন ব্লাড সুগার লেভেলের কিছু অ্যাবনর্মালিটি ঘটে, ওঠানামা করে, তো তখন দেখা যায় দীর্ঘদিন আনকন্ট্রোল ডায়াবেটিস বা হঠাৎ করে ওঠানামার কারণে অনেকের ক্ষেত্রে অনেক পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় এই স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হয় রক্তনালীগুলোতে, এবং এই রক্তনালীগুলোতে স্ট্রাকচারাল চেঞ্জগুলো যখন প্যাথোলজিক্যাল কন্ডিশন হয়, মানে রোগ তৈরি করার মতো, তখন তারা রেটিনাতে রক্তক্ষরণ তৈরি করে, যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে তখন যেহেতু রেটিনাটা যে আমরা একটু আগে বলছিলাম যেটা ইমেজ তৈরি করে, তো স্বাভাবিক রেটিনা ভালো থাকলে যে ধরনের ইমেজ তৈরি করবে, তখন কিন্তু রক্তক্ষরণ হলে এটা হওয়ার প্রবণতা কম, যার কারণে দৃষ্টিটা কমে যায়। এই জন্যই এটার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে ডায়াবেটিসের এবং রেটিনার। নিশ্চয়ই, আপনি রক্তক্ষরণের কথা বলছিলেন। ডায়াবেটিসের কারণে আসলে চোখের রেটিনাতে কি কি ধরনের রক্তক্ষরণ হয়ে থাকে? আচ্ছা, আসলে ডায়াবেটিসের কারণে যে রক্তক্ষরণগুলো হয়, এটাকে আমরা ইন্টারন্যাশনালি কিছু ক্লাসিফিকেশন করে থাকি। তো আমি খুব যদি একটু সংক্ষেপে বলি, সেক্ষেত্রে যে ধরনের রক্তক্ষরণগুলো কমনলি হয়ে থাকে আমরা এটাকে বলি নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। একটু ছবির মাধ্যমে বলি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। যেমন প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি, এটা এনপিডিআর লিখেছি, যেটা আমরা বলি নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটাকে আমরা বলছি পিডিআর, যেটা আমরা বলি প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এবং আমরা এখানে লাস্টে আরেকটা দেখিয়েছি, এটা আমরা বলি অ্যাডেড বা অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। তো এই কন্ডিশনগুলোতে যেটা হয় অ্যাকচুয়ালি নন প্রলিফারেশন, মানে এখানে নতুন করে কোনো রক্তনালী তৈরি হওয়াটা বা এটা লিক হওয়ার সম্ভাবনা কম থাকে, জাস্ট কিছু নতুন নতুন
রক্ত ওখানে জমাট বাঁধে, হ্যাঁ, কিন্তু এটা এখনো নতুন করে আরো রক্তনালী তৈরি করে ক্ষতি করবে এরকম পর্যায়ে যায়নি। তো এটা একটা প্রাথমিক কন্ডিশন। এর পরবর্তীতে যখন নতুন করে এগুলো প্রলিফারেশন হয় তখন দেখা যায় যে এখানে নতুন করে রক্ত যে নালীগুলো তৈরি হয় সেগুলো দেখা যায় ভঙ্গুর থাকে, এগুলো ফ্র্যাজাইল। তো এখান থেকে তখন নতুন করে রক্তটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এটা আরেকটা স্টেজ যেটা আমরা প্রয়োজনে তখন চিকিৎসার পদ্ধতিতে যেতে হয়। আর লাস্টে একটা দেখিয়েছি, এটা আমরা বলছিলাম অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ বা অ্যাডেড। এখানে যেটা হয় এই রক্তক্ষরণগুলোর সাথে রেটিনাতে দেখা যায় যে এক পর্যায়ে কিছু টানের তৈরি হয়, যেটা আমরা বলি ট্র্যাকশনাল আরডি। তো এরকম অ্যাডভান্সড কেসগুলো হয়ে গেলে এই ট্র্যাকশন বা টানের কারণে পুরো রেটিনাটা অনেক সময় ছিঁড়ে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় রোগীর দৃষ্টিশক্তি একদমই চলে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিক কন্ডিশন থেকে এই পর্যন্ত যে কন্ডিশনগুলো বললাম সবগুলোর ক্ষেত্রেই আমাদের কিছু প্রয়োজনীয় পরামর্শ বা চিকিৎসা পদ্ধতি অনুসরণ করলে আমরা ভালো থাকতে পারি। আরেকটা ছবি আছে আমি একটু দেখাতে চাই, যেমন এটার একটা ছবি এখানে আমি দিয়েছি, যেটা ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন বা আমরা বলি বিআরভিও, মানে পুরো রেটিনার মধ্যে নির্দিষ্ট কিছু জায়গা এখানে রক্তক্ষরণের আওতাভুক্ত হয়। এবং আরেকটা জায়গা আমি দেখিয়েছি, এটা সিআরভিও, যেটা আমরা বলি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। তো এখানে দেখা যায় পুরো রেটিনা জুড়ে খুব খারাপ ধরনের রক্তক্ষরণ হয়ে থাকে। এবং এই কন্ডিশনগুলোতে যেটা হয় যে এই জায়গাগুলোতে কিছু অক্সিজেন ডিমান্ডের কিছু পরিবর্তন হয়, যার কারণে দেখা যায় যে এই রক্তক্ষরণগুলো ক্ষতি করার সম্ভাবনা থাকে। তো এগুলো ডায়াবেটিসের কমপ্লিকেশন। আরেকটা আমি দেখিয়েছি এখানে ভিট্রিয়াস হিমোরেজ। তো এটা দেখা যায় যে রেটিনা এবং লেন্সের মধ্যবর্তী জায়গাতে যে জায়গাটা ভিট্রিয়াস নামে একটা পদার্থ থাকে, তো ওইখানে রক্তক্ষরণটা ছড়িয়ে গেলে তখন এখানে দেখা যায় যে ওটা একটা মাধ্যম হিসেবে কাজ করে। তো তখন দেখা যায় রোগীর দৃষ্টিটা ভালো থাকে না এবং রোগীরা খুব খারাপ দেখেন। তো এই জন্য ডায়াবেটিসের কারণে যে রক্তক্ষরণগুলো হয়, এই প্রতিটা রক্তক্ষরণের ব্যাপারে রোগীদের সতর্ক হওয়াটা খুব জরুরি। নিশ্চয়ই ডায়াবেটিসের কারণে আসলে রক্তক্ষরণ হচ্ছে আমরা অনেকগুলো চিত্রের মাধ্যমে দেখলাম, কিন্তু রোগীরা আসলে কিভাবে বুঝতে পারবেন? খুব ভালো প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি ডায়াবেটিস রোগটা এমন একটা রোগ, যেহেতু এটা সারা শরীরের একটা অংশ, এটা কভার করে এবং মানুষের বিভিন্ন রোগ তৈরি করে। তো চোখে এই ধরনের কন্ডিশনটা হলে এটা চোখের ভিতরের ধরনের কিছু অসুবিধা তৈরি করে, মানে ভিতরের কিছু প্রবলেম তৈরি করে। তো ভিতরের প্রবলেম হলে এই জিনিসটা স্বাভাবিকভাবে একজন মানুষ উনি যেটা বুঝতে পারেন সেটা তার সামনের মানুষ কিন্তু সেটা দেখতে পারেন না, বুঝতে পারেন না, বা স্বাভাবিকভাবে আমি আপনি ওটা দেখলেও কিন্তু দেখতে পারবো না যে কোথায় রক্তক্ষরণ। অ্যাকচুয়ালি এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয় যে ডায়াবেটিসের রক্তক্ষরণে তাদের হঠাৎ করে দৃষ্টিশক্তি কমে যেতে পারে, যে উনি হয়তো সপ্তাহখানেক আগে যেমন ছিলেন বা 2 দিন 3 দিন আগে যেমন ছিলেন বা গতকালকে যেমন ছিলেন আজকে তেমন নাই, বা এতদিন ধরে হঠাৎ করে কমে গেছে। আবার অনেকের আছে যে অনেকে আমাদেরকে বলে এইভাবে যে আমরা কিছু মশামাছি দানার মতো, জালের মতো কিছু এরকম ছায়ার মতো দেখি, হ্যাঁ, হালকা চোখের সামনে দেখেন। তো দেখা যায় আসলে ওই সময় এটা তো আর ওনারা জানেন না যে ভিতরে কোন পরিবর্তনটা হচ্ছেন। তো ভিট্রিয়াসে কিছু চেঞ্জ হয়, যেটা আমি একটু ছবিতে দেখিয়েছিলাম। তো এই চেঞ্জগুলো হলে যখন রোগীরা বুঝতে পারে যে এগুলোর কারণে আমি কম দেখছি, তখন রোগীরা আমাদের কাছে আসেন এবং ওনারা তখন এই ব্যাপারে পরামর্শ পেয়ে থাকেন। কিন্তু হঠাৎ করে যে এগুলোর অন্য কোনো মাধ্যম বা অন্য কোনো উপসর্গ হয়ে যে রোগী বুঝতে পারবেনই এরকম কোনো নিশ্চয়তা নাই। মূলত এটা সাডেন একটা অসুবিধার কারণেই রোগীরা যখন ফেস করে বোঝেন যে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, তখন ওনারা আমাদের শরণাপন্ন হয়ে থাকেন। নিশ্চয়ই আপনাদের কাছে যখন আসছেন তারা রোগীরা, যারা যখন আপনাদের এই সমস্যাগুলো বলছেন, পরবর্তীতে আসলে কিভাবে আপনারা পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকেন? বিশেষত আমি সাথে একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার সুবিধা রয়েছে কিনা? আচ্ছা, আসলে ডায়াবেটিক রোগটার কারণে যখন এই ধরনের জটিলতাগুলো হয়ে থাকে, তো তখন রোগীরা আসলে আমরা তাদের একটা হিস্ট্রি আমরা নিই যে তাদের কতদিন যাবত ডায়াবেটিস আছে, তারা কিভাবে কন্ট্রোল করতে পারছেন বা আনকন্ট্রোলড আছেন, এবং তাদের অন্যান্য যে কোমরবিডিটি, কোনো হাইপারটেনশন, কোনো ওবেসিটি বা আদার্স কোনো কিডনির কোনো অসুবিধা বা সিকেডি বলি আমরা, ক্রনিক কিডনি ডিজিজ, স্মোকিং বা এরকম আদার্স কিছু ফ্যাক্টর আছে যে এগুলোর সাথে তার কি ধরনের আরো কিছু পরিবর্তন সম্পর্ক আছে কিনা, এটা আমরা হিস্ট্রির মাধ্যমে শুনি। একই সাথে জি অবশ্যই এটা রিস্ক ফ্যাক্টর আমরা বলে থাকি। এবং আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, আমি একটু দেখাতে চাই। এখানে দেখাচ্ছি যে এটা আমরা বলি কালার ফান্ডাস ফটোগ্রাফি। তো এই ছবিটা রেটিনার একটা জাস্ট কালার ফান্ডাস বলি, মানে ফান্ডাসের ছবি একটা কালার ভাবে নেওয়া হয়। তো এখানে যেমন দেখা যাচ্ছে যে রক্তক্ষরণগুলো ছড়িয়ে আছে, এটা ডকুমেন্টেশন যে কোন পর্যায়ে কি ধরনের রক্তক্ষরণ হয়েছে, এটা রোগীটাকে আমরা নিজেরা দেখা এবং রোগীটাকে এই ব্যাপারে এক্সপ্লেইন করা। একই সাথে পাশে একটা ছবি দিয়েছি, আমরা এটাকে বলে থাকি অকুলার কোহারেন্স টমোগ্রাফি বা আমরা বলি ওসিটি, যেটা অ্যাকচুয়ালি যে রেটিনার যে 10টা লেয়ার থাকে, তো সেই লেয়ারগুলোর মধ্যে যেখানে এই যে রক্তক্ষরণগুলো হয় সেটার সাথে কিছু পানি জমা সম্পর্ক থাকে। তো আমরা এই জায়গাটা দেখি এই কারণে যে পানিটা জমে রেটিনার সেন্টারে ম্যাকুলা নামে একটা জায়গা থাকে, এই জায়গাটা আলো গ্রহণ করে, তো ওইখানেই পানিটা জমে তখন দৃষ্টিশক্তি কমে যায়। যার কারণে আমরা ওসিটিতে দেখি তার ম্যাকুলা বা এই যে আলোটা গ্রহণের জায়গাটা কেমন আছে। আরেকটা জিনিস আমরা দেখিয়েছি এখানে এফএফএ,
যেটা বলি আমরা ফান্ডাস ফ্লোরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাম, এটা একটা ডায়ের মাধ্যমে আমরা দেখে থাকি। তো এটার মাধ্যমে আমরা দেখি যে ছবিতে দেখা যাচ্ছে যেমন যে সাদা কালো ছবি, কিন্তু বিভিন্ন জায়গায় কিছু সাদা সাদা অপাসিটি আছে, লিকেজ আছে। তো এই লিকেজগুলো মূলত এই নতুন নতুন যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণগুলোর লিক হয়ে যাওয়াটা এই পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে। আরেকটা পরীক্ষা আমরা দেখিয়েছি, এটা আমরা বলি বি স্ক্যান। আমরা এটাকে আসলে যদি সাধারণভাবে বোঝাতে চাই আমরা বলি এটাকে চোখের আল্ট্রাসোনোগ্রাম, আর যদি আমাদের ভাষায় বলি আমরা বলি ব্রাইটনেস স্ক্যান। তো এই পরীক্ষাটার মাধ্যমে আমরা যেটা দেখি, বেশ অনেকগুলো অংশ দেখা যায় যে সামনে তার লেন্স কেমন আছে, বা তার এখানে ভিতরে ভিট্রাস ক্যাভিটি কেমন আছে, রেটিনার কেমন আছে। তো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে যেমন এখানে একটা অপাসিটি আছে, দেখা যায় রেটিনাটা একটা টান হওয়ার কারণে কিছুটা উঠে আসতে পারে। তো এই ধরনের কিছু চেঞ্জ হয় যেগুলো আমরা প্রয়োজন অনুসারে রোগীদের ক্ষেত্রে আমরা পরীক্ষাগুলো করে তার ওই পর্যায়ে কি ধরনের ট্রিটমেন্টে যেতে হবে এবং তার আউটকামটা কেমন হতে পারে এই ব্যাপারে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা দিই। কি কি পরামর্শ আসলে গ্রহণ করতে হবে এবং চিকিৎসা না করলে কি কি অসুবিধা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। দর্শক, ডায়াবেটিস জনিত রেটিনার রক্তক্ষরণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে আলাপ হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট ও রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার আল মুইজ ইবনে রকিবের সাথে আলোচনায় ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ডায়াবেটিস জনিত রেটিনার রক্তক্ষরণ ও প্রয়োজনীয় চিকিৎসা বিষয়টি নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট ও রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার আল মুইজ ইবনে রকিব। ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে আমরা আসলে আপনার কাছ থেকে শুনছিলাম যে ডায়াবেটিস জনিত যে চোখের রক্তক্ষরণ সেটি চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে। সেক্ষেত্রে আসলে যারা এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছেন না, কিংবা পরামর্শ গ্রহণ করছেন না, কিংবা সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, পরবর্তী সময় তাদের আসলে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন তারা? আচ্ছা, আসলে ডায়াবেটিস জনিত যে রেটিনার যে অসুবিধাগুলো, এই অসুবিধাগুলো তো আসলে একজন মানুষ সাডেনলি বুঝতে পারেন। এটা এমন না যে আপনাকে অনেকদিন ধরে এটা জানিয়ে হচ্ছে, এরকম না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যখনই এরকম অল্প অল্প করে কোনো অসুবিধা বোধ করেন, রোগীদের উচিত একজন চোখের স্পেশালিস্ট এবং বিশেষ করে একজন রেটিনা বিশেষজ্ঞ ওনাদের একটু পরামর্শ নেওয়া। আর সেক্ষেত্রে বিলম্ব করলে এই যে রক্তক্ষরণগুলো তৈরি, আমরা যেটা দেখালাম ছবিতে, তো এই রক্তক্ষরণগুলো তৈরি হলে তখন এগুলোর কিছু জটিলতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে এক পর্যায়ে দেখা যায় যে রেটিনাটা যেহেতু ইমেজ তৈরি করে, তো ও স্বাভাবিক না থাকার কারণে স্বাভাবিক ইমেজটা তো তৈরি করতে পারে না। তো যার কারণে একজন মানুষের দৃষ্টি শক্তি যথেষ্ট পরিমাণ কমে যায় এবং এক পর্যায়ে দেখা যায় যে আমরা ইনজেকশন বা লেজার বা আমরা এই যে অপারেশনগুলো করছি, এগুলোর মাধ্যমে একজন মানুষকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল যে আমরা সেভ করছি যার দৃষ্টিটা, এটাও কিন্তু উনি চলতে পারছেন, ভালো থাকছেন, অনেকের বেশ কিছু উন্নতি হচ্ছে, তাই না? তো ওনারা চিকিৎসা নিয়ে ভালো থাকছেন, কিন্তু বিলম্বের কারণে এগুলো জটিলতা যখন বেড়ে যায় এক পর্যায়ে দেখা যায় সেটার আউটকাম আর ভালো থাকে না। এবং যখন আমরা চিকিৎসা করার চেষ্টা করি তখন দেখা যায় যে আমরা চিন্তা করে দেখি যেটা কত দূর আর ভালো হতে পারে, আমরা রোগীকে এই ব্যাপারে কনসার্ন করি এবং একই সাথে যখন দেখি যে এটা চিকিৎসা করার সুযোগ নেই তখন এটা আমাদেরকে জানিয়ে দিতে হয়। এবং অনেক ক্ষেত্রে রোগীরা এতটাই অবহেলা করেন যে এক পর্যায়ে দেখা যায় যে তারা অপারেশন করছেন না বা প্রয়োজনীয় যে আগেই চিকিৎসাগুলো দরকার ছিল এটাও নিচ্ছেন না। তো এক পর্যায়ে দেখা যায় খারাপ হতে হতে তখন আর চোখের দৃষ্টি ধরে রাখা সম্ভব হয় না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় চোখের এই রেটিনার অসুবিধার কারণে এক পর্যায়ে চোখের যে অক্ষিগোলকের যে সাইজটা থাকে এটা স্বাভাবিক না থেকে এটা ছোট হয়ে যায়, আমরা এটাকে বলি থাইসিকাল আই। এবং এক পর্যায়ে যে অনেক সময় দেখা যায় রোগীর চোখটা স্বাভাবিক অবস্থান থেকে তুলে ফেলতে হয়, কারণ এখানে ব্যথা জ্বালা লাল হয়ে রোগী স্বাভাবিক থাকতে পারেন না। তো যার কারণে সময় মতো পরামর্শ নেওয়াটা রোগীদের জন্য খুবই জরুরি। বিশেষ করে একটা নির্দিষ্ট সময় পর পর একটা ফলো আপ, একটা চেক আপে থাকা, একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। এবং একই সাথে বলবো যে যখনই কোনো অসুবিধা হবে বা মনে করছেন যে আমি একটু কম দেখছি বা এরকম আগের থেকে একটু খারাপ লাগছে দেখতে, দেরি করবেন না। এ ব্যাপারে একজন অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ এবং একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ যত দ্রুত সম্ভব নেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে আসলে ডায়াবেটিস জনিত রেটিনায় রক্তক্ষরণ যে সমস্যাটির কথা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেক্ষেত্রে আসলে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে পরবর্তীতে আসলে যারা চিকিৎসকের কাছে আসছেন না বা দেরিতে আসছেন তাদের ক্ষেত্রে অন্ধত্বের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এটি আসলে অনেক দর্শকরা জানতে চান। রেটিনাটা তো এমন একটা জায়গা যেটা আমাদের চোখের ভিতরে, আমি ছবিতে আগেও দেখিয়েছিলাম, যেটা নার্ভের সাথে জড়িত, আমরা এটাকে বলি অপটিক নার্ভ। তো অপটিক নার্ভ ব্রেনের একটা পার্ট, তো যেখানে সরাসরি ব্রেনের নার্ভ জড়িত এই জায়গাটা অবশ্যই স্বাভাবিক জায়গার মতো নয় এবং এটা একটা পাতলা পর্দা এবং এই পর্দাটা এমন জায়গায় বা এমনভাবেই এটা সৃষ্টিকর্তা সবাইকে দিয়েছে যে এখনো পর্যন্ত এটার আমরা কখনো কোনো রিপ্লেসমেন্ট করার এখনো সুযোগ হয়নি মানুষের পক্ষে।
তো আমরা এটাকে এই যে চিকিৎসাগুলো দিচ্ছি একটাই কারণে, যে এটার কোনো রিপ্লেসমেন্ট নাই, এটা রিনিউ করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমরা যেমন ওই যে ছানি অপারেশন করে লেন্স দিয়ে দিই, রেটিনা পাল্টিয়ে রেটিনা দেওয়ার সুযোগ নাই। তো এটা না থাকলে যে প্রবলেমটা হবে, এক নম্বর যে শুধু দেখার কমতি হবে এটা না, এক পর্যায়ে বলছিলাম যে চোখ তুলে ফেলতে হয়। সুতরাং আমরা এইটা না থাকলে একটা মানুষের সর্বশেষ পরিণতি চোখ তুলে ফেলা, যেটা একটা মানুষের জন্য খুব কষ্টদায়ক। তো আমরা চাই যে না, চোখ তোলা কেন লাগবে, তার আগেই যদি একজন মানুষ সতর্ক হতে পারেন, উনি যদি নিজের দৃষ্টিশক্তি রক্ষা করার জন্য সচেতন হতে পারেন, আমরা সর্বদা তার পাশে আছি। এবং একই সাথে আমরা এই ধরনের পরামর্শও দেই রোগীদেরকে যে আপনি যখনই দেখবেন যে আপনার চোখের দৃষ্টির এরকম কোনো অবনতি মনে হচ্ছে বা একটু স্বাভাবিক থেকে এদিক ওদিক মনে হচ্ছে, আপনি দেরি করবেন না, নিশ্চয়ই একজন চক্ষু বিশেষজ্ঞ বা একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আর জটিলতাগুলো যেটা এক পর্যায়ে হয় যে চোখের দৃষ্টি যে থাকছে না, এক পর্যায়ে তুলে ফেলতে হচ্ছে, তো এর থেকে তো আর শেষ পরিণতি কিছু নাই আসলে। সুতরাং ভয়াবহ পরিণতি। সুতরাং দৃষ্টি রক্ষা এবং চোখটাকে জায়গায় ধরে রাখা সবকিছু মিলে রেটিনারি চিকিৎসাগুলো দ্রুত করলে পেশেন্টরা ভালো থাকেন। নিশ্চয়ই। রেটিনা চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আপনি আরেকটি বিষয় বলছিলেন, সেটি হচ্ছে ইনজেকশনের ভূমিকা এবং হচ্ছে লেজারের কথা আপনি তুলে ধরছিলেন। এই দুটির আসলে কি কি ভূমিকা রয়েছে? খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে চোখের ভিতরে ইনজেকশন শুনলে তো অনেকেই আমরা ভয় পাই, স্বাভাবিক, এটা যে কোনো মানুষ শুনলেই ভয় পাবে। শরীরের একটা ইনজেকশন শুনলেও আমরা ভয় পেতে পারি। তো এটা নিয়ে ভয় পাওয়ার কারণ এই কারণে যে চোখ যেমন ছোট, ইনজেকশনও ছোট, কিন্তু ইনজেকশনের মাধ্যমে যে ওষুধটা আমরা দিয়ে থাকি, এই ওষুধটা খুব জরুরি প্রয়োজনে দিতে হয়। কারণ হচ্ছে এর একটা রোল আছে, যেটা ডায়াবেটিস রোগীদের যে অ্যাবনর্মালিটিগুলো তৈরি করে, যে নতুন করে রক্তনালী তৈরি হওয়ার প্রবণতা, তো এই প্রবণতাটাকে কমিয়ে দেয়, যেটা আমরা বলে থাকি অ্যান্টিভাস্কুলার গ্রোথ ফ্যাক্টর, ইনজেকশনটার নাম। তো এটি ইন্টারন্যাশনালি আমরা একটা জেনেরিক নাম বলি, যেটা অন্যান্য নামে পাওয়া যায়, অ্যাভাস্টিন নামে আছে, লুসেন্টিস নামে পাওয়া যায়, ভিসিক নামে পাওয়া যায়। তো এই ইনজেকশনটা এরকম যে এই রক্তনালী তৈরি হওয়ার প্রবণতাটাকেও কমিয়ে দেয়। আর লেজারের ক্ষেত্রে যেটা, এটা একটা আলোক রশ্মির মাধ্যমে চিকিৎসা। তো লেজার মানেই আমরা জানি যে আলো দিয়ে কাজ, তাই না? তো এই আলো দিয়ে যে কাজটা আমরা করি অ্যাকচুয়ালি, যে নতুন যে রক্তনালীগুলো তৈরি হয় এই জায়গাগুলোকে আমরা বার্ন করে দিই, বা আমরা কোয়াগুলেশন, আমরা এটাকে বলি যে ফটোকোয়াগুলেশন করে দিই। তো ফটোকোয়াগুলেশনের মাধ্যমে এই জায়গাগুলোতে নতুন রক্তনালী তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না, বা যেগুলো আগে তৈরি হয়েছিল এগুলো বন্ধ হয়ে যায়। কারণ আরেকটা কাজ করে লেজারটা, সেটা হচ্ছে যে অক্সিজেন ডিম্যান্ড কিছু পরিবর্তন হয়, যাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথির যে পরিবর্তনগুলো চোখে হয়, তাদের ক্ষেত্রে এই রক্তনালীতে কিছু অক্সিজেন ডিম্যান্ডের পরিবর্তন হয়, এবং এই ডিম্যান্ডের কারণেই তখন দেখা যায় নতুন রক্তনালী নতুন অক্সিজেন চায়, তখন তারা নতুন নতুনভাবে তৈরি হতে চায়। তো যখন আমরা লেজারটা দিই, তাহলে হয় কি, এই লেজারগুলো যখন যে জায়গাগুলোকে বার্ন করে, ওইখান থেকে এই অক্সিজেন ডিম্যান্ডটা নেওয়ার প্রবণতা কমে যায়, যার কারণে দেখা যায় নতুন রক্তনালী তৈরি হতে পারে না। সুতরাং ইনজেকশন এবং লেজার দুইটারই একটা কম্বাইন্ড বা প্রয়োজন অনুসারে একটা দুইজনের একটা সংঘবদ্ধ একটা খুব সুন্দর একটা রোল আছে এই ক্ষেত্রে, এবং রোগীর দৃষ্টিটাও ভালো থাকে। নিশ্চয়ই। আমরা আসলে অনেকগুলো বিশেষ ব্যবস্থাপনা নিয়ে কথা বলছিলাম। এই যে সব চোখের হসপিটালগুলো রয়েছে, সব হসপিটালে কি এই বিশেষ ধরনের ব্যবস্থাপনার সুযোগ রয়েছে কিনা? দেখুন, আসলে চোখের বিভিন্ন রোগের জন্য বিভিন্ন চিকিৎসা আছে। তো বাংলাদেশে বা আমাদের দেশের বাইরে অনেক চোখের হাসপাতাল আছে অ্যাভেলেবেল। তো এখন অ্যাভেলেবেল হসপিটাল আছে, এটা ঠিক আছে, কিন্তু এখন চোখের এই যে বিভিন্ন ভাগ করে করে চিকিৎসা, যে ছানির জন্য বিশেষ ব্যবস্থা, বা এই যে চোখের বিভিন্ন পার্ট অনুসারে বিভিন্ন ডিপার্টমেন্টও এখন আছে, আমরা বলি সাব স্পেশালিটি। তো সাব স্পেশালিটি বেসড হসপিটাল সব জায়গায় নাই। এবং সাব স্পেশালিটি কেন বললাম, যে শুধু নর্মাল স্পেশালি যে চোখের জন্য চিকিৎসা দিচ্ছে জেনারেল এটা না, সাথে প্রত্যেকটা রোগের জন্য বিশেষ ধরনের ডক্টর, বিশেষ ধরনের মেশিন, বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করার সুযোগ থাকতে হয়। এবং সেক্ষেত্রে যে ইনজেকশন বলেন, লেজার বলেন, হ্যাঁ, বা এই যে আমরা যে অপারেশনের যে কথাটা বললাম, এই মেশিনগুলো সব জায়গায় অ্যাভেলেবেল না, কারণ এগুলো সংরক্ষণ করা, একই সাথে সেইগুলোকে ব্যবহারের মতো একজন মানুষ বা রেটিনা বিশেষজ্ঞ যিনি এগুলো বোঝেন সেগুলো, এবং একজন এক্সপার্ট যারা অ্যাসিস্ট্যান্সি কাজ করেন, এবং সেইভাবে এগুলোকে মেনটেন করে রোগীদেরকে সার্ভিস দেওয়া, এটা ভেরি নেসেসারি। তা না হলে একজন রোগী প্রপার ট্রিটমেন্টটা পেতে কষ্ট হতে পারে, এবং দেখা গেল যে কোনো অসুবিধা হলে উনি দৃষ্টিও মানে কমে যেতে পারে আর কি। তো সেক্ষেত্রে সব হাসপাতালে দেওয়ার সুযোগ নেই। যে হাসপাতালগুলোতে এই ধরনের ফ্যাসিলিটিস আছে সেখানে রোগীরা নিতে পারবেন। নিশ্চয়ই। আমি যদি একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি, সেটি হচ্ছে ডায়াবেটিসজনিত রেটিনার রক্তক্ষরণ, সেটির চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে গেলে ঢাকা আই কেয়ার হসপিটালে সুযোগ সুবিধা কি কি পাবেন, এবং সেটি আসলে বিশ্বমানের কিনা? আচ্ছা, আসলে ঢাকা আই কেয়ার হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা পদ্ধতি, চোখের এই বিভিন্ন সাব স্পেশালিটির জন্য যা কিছু দরকার প্রত্যেকটা সাব স্পেশালিটির জন্যই ব্যবস্থা আছে। এবং এখানে
আমি একজন রেটিনা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি, আমি এখানে রোগীদের চিকিৎসা দিচ্ছি, অপারেশন করছি। তো এখানে আমি একটু দেখাতে চাই আমরা কি ধরনের ফ্যাসিলিটিস রেখেছি, আমি আরো ডিটেলস বলবো। যেমন আমাদের এই যে ইনভেস্টিগেশনগুলোর কথা বলছিলাম, কালার ফান্ডাস করি, এটা মেশিন আছে আলাদা, এটা আমরা আলাদা, সবকিছু আমাদের দেশের বাইরের, কোনোটা আমেরিকান, কোনোটা জার্মানির। এটা আমরা বি স্ক্যান মেশিন ইউজ করি, আমরা ওসিটি মেশিন ইউজ করছি, আমাদের এফএফএম মেশিন আছে। হ্যাঁ, যেমন এই যে এটা আমাদের লেজার মেশিন, আমি নিজেও লেজার করছিলাম পেশেন্টকে। তো এরকম ধরনের ফ্যাসিলিটিস আছে। আমি যে ইনজেকশনের কথা বলছিলাম, যেমন এটা অপারেশন থিয়েটারে, এটা মাইক্রোস্কোপে বিশেষভাবে ওই ইনজেকশনটা নিয়ম অনুসারে প্রসিডিউর মেনটেন করে রোগীকে দিতে হয়, যে কোনো জায়গায় দেওয়ার সুযোগ নেই, এবং স্টেরিলিটি মেনটেন খুব জরুরি। একই সাথে এটা ডোজ বলেন, একজন রেটিনা বিশেষজ্ঞ এটা সেভাবে মেনটেন করতে পারেন, এবং সেই ইনজেকশনটা প্রিপেয়ারের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্স যারা, তারাও অভিজ্ঞ হতে হয়, তাহলে রোগীর ক্ষেত্রে একটি প্রপার চিকিৎসা নেওয়ার সুযোগ থাকে। আরেকটা ছবি দেখাবো, এটা আমাদের কনস্টেলেশন ভিশন সিস্টেম, এটা অ্যালকন ইউএসএ, এটা রেটিনা সার্জারির জন্য আমরা ইউজ করে থাকি। এটা আমাদের খুব আধুনিক, আমরা যেটা বলে থাকি যে মাইক্রোস্কোপ, লুমেরা 700 কার্ল জেস, এটা জার্মানি। তো এই যে মানে মেশিনারিজ দেখছেন, বা এই যে আমাদের যে ইকুইপমেন্টস, একই সাথে আমাদের যে এনভায়রনমেন্ট বা এগুলো মেইনটেনেন্স, ইভেন আমরা যারা রেটিনা বিশেষজ্ঞ, আমি কাজ করছি নিজে, আমি দেখছি যে না, সব কিছুই কিন্তু আমাদের রোগীদেরকে একটি সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সুন্দরভাবে, একদম একজন আন্তর্জাতিকভাবে একটা মানুষের যে ধরনের চিকিৎসা পাওয়ার বা দেওয়ার, যাতে কোনো কমতি না থাকে, সেদিক দিয়ে আমাদের সব ধরনের ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবেল আছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। দর্শক, ডায়াবেটিসের কারণে চোখের রেটিনায় কোন কোন ধরনের সমস্যায় যে কেউ আক্রান্ত হতে পারেন তার কিছু খুঁটিনাটি উদাহরণ, উপসর্গ আর পরামর্শ এবং সমাধান বের করবার চেষ্টা করেছি এতক্ষণের আলোচনায়। সুতরাং অসময়ে দৃষ্টিশক্তি হারানো থেকে রক্ষা পেতে সঠিক সময়ে চোখের রেটিনার সমস্যা নির্ধারণ করে সে অনুযায়ী চিকিৎসা নেওয়াটা ভীষণ জরুরি। সবার জন্য সুস্থ সবল স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।